আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছো ২৬ সালে সবার জন্য গুরুত্বপূর্ণ। জাবেদা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং হিসাব বিজ্ঞানে যারা জাবেদা পারো না তাদের হিসাব বিজ্ঞান সময় নষ্ট করা শুধু। আগে তোমরা সবার আগে জাবেদা শিখবা। যদি জাবেদা অধ্যায় আছে ৬ষ্ঠ অধ্যায়ে। কিন্তু ৬ষ্ঠ অধ্যায় যদি আগে না করি, জাবেদা ভালো করে না করি, লেনদেন কি জিনিস সেটা তোমার অবশ্যই বুঝতে হবে। দুতরফা দাখিলা পদ্ধতি জিনিসটা একটু অবশ্যই দেখবা। দেন তোমার শুরু হয়ে যাবে কি কোন ঘটনা লেনদেন হবে কিনা, কোন ঘটনা লেনদেন হবে কিনা সেই জিনিসটা আগে শিখতে হবে। সেটা শেখার জন্য আহামরি সারা দুনিয়ার বইটা পড়তে হবে না। জাস্ট কয়েকটা শব্দ মনে রাখবা। ঘটনা হলো কোনো কিছু পরিবর্তনই ঘটনা। সেই ঘটনা কি হিসাব বিজ্ঞান আলোচনা করবে? হিসাব বিজ্ঞান অবশ্যই আলোচনা করবে যদি ঘটনার মধ্যে কি পাওয়া যায়, কমপক্ষে ৩টা বৈশিষ্ট্য, বেশি বৈশিষ্ট্য থাকতে পারে। সেই ৩টা বৈশিষ্ট্য মনে রাখবা। এরই মনে হয় যেকোনো মানুষের দ্বারা মনে করা সম্ভব। সেটি হচ্ছে কি দেখবো যে এই ঘটনায় কোনো টাকা পয়সার ব্যাপার আছে কিনা, টাকার অঙ্কে পরিমাপ করা যায় কিনা, প্রথম বৈশিষ্ট্য। তারপরে ২ বা তার বেশি পক্ষ আছে কিনা, পক্ষ বা হিসাব আছে কিনা দেখতে হবে। তারপরে হলো আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে কিনা এটা দেখতে হবে। যেমন ১০ লাখ টাকা পণ্য করে ফরমাশ দেওয়া হলো। টাকাও আছে, এক পক্ষ আরেক পক্ষকে ফরমাশও দিল পণ্য ক্রয়ে, বাট এটা লেনদেন হবে না। কারণ কি? টাকার কোনো আদান-প্রদান হয় নাই। অর্থাৎ আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না। আর্থিক অবস্থার পরিবর্তন বিস্তর আলোচনা আছে। একটা পরিমাণগত বা নিট পরিবর্তন, আরেকটা গুণগত বা কাঠামোগত পরিবর্তন। যে লেনদেনের কারণে হিসাব সমীকরণে উভয় দিকে যোগফলে পরিবর্তন হবে, সেই লেনদেনটা হলো সেই যে পরিবর্তনটা সেটার নাম হলো কি? ওই নিট পরিমাণগত পরিবর্তন বা নিট পরিবর্তন। যেমন বেতন প্রদান। বেতন দিলে মালিকানা কমে, আবার নগদ কমে। সমীকরণের ২ পাশেই কমতাছে। আর যদি কি করি? এই যে লেনদেনের কারণে হিসাব সমীকরণের যোগফলে কোনো পরিবর্তন হয় না। যেমন নগদে যন্ত্রপাতি ক্রয়। এক সম্পদ বাড়ছে, আরেক সম্পদ কমছে। তাহলে কি হবে? এটা একই যোগফলটা আগের মতনই থাকবে। সেই পরিবর্তন হলো গুণগত বা কাঠামোগত পরিবর্তন। সমীকরণ আশা করি সবাই পারো। যে ঘটনার কারণে যে ঘটনার কারণে হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার করবে সেটাই হলো লেনদেন। কোন ঘটনা যদি হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার করতে না পারে তাহলে সেটা লেনদেন না। তারও আগে হিসাব যে ৫ প্রকার সেটা একটু জানা থাকতেই হবে। এই আলোচনা অতীতে অনেক হইছে। তারপরে যেহেতু আমি জাবেদা নিয়ে আলোচনা করব, এজন্য একটু ৫ টা হিসাব একটু মনে রাখতে হবে। একটু সময় দিতে হয়। যারা অতি বেশি অস্থির, মানে দেখা মাত্রই চলে যাও, এটাতে মনে একটু সময় দিতেই হবে। হিসাব মূলত ৫ প্রকার: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। আধুনিক পদ্ধতির হিসাব ৫ প্রকার। এই ৫ প্রকার হিসাব কারা তাদের সম্পর্কে একটু আইডিয়া অবশ্যই নিতে হবে। এটা হলো কত পৃষ্ঠা? ৬৩ না কত পৃষ্ঠা বলছিলাম? এই যে ৫ প্রকার এই সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব এই হিসাবগুলো এই জায়গায় লেখা আছে। নিজেরা একটু দেখবা। যারা একবারে আনাড়ি, একদম পড়াশোনা পারোই না, হিসাব বিজ্ঞান কিছু মাথায় ঢোকেই না, তারা কি দেখবা? সম্পদ দেখবা। কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব, কোনটা আয়, কোনটা ব্যয়। এই নামগুলো একটু দেখবা। নামগুলা কি আসমান থেকে বানায় আসে না। নামগুলা কোম্পানিতে নরমালি হয়, পরিচালিত হয় এই ব্যয়গুলা। হিসাব বিজ্ঞানে যা হয় তোমার একটা কোম্পানি যা করে সবগুলাই লিখিত আকারে। এবং এগুলা আমরা কোম্পানির মধ্যে সংগঠিত হচ্ছে। সবগুলাই জায়গায় নাই। সবগুলা করলে অনেক বড় হবে। তাহলে সম্পদ, ব্যয় ২ টা জিনিস বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব কমলে ডেবিট, বাড়লে ক্রেডিট। হিসাবের বাম পাশ হলো ডেবিট আর ডান পাশ হলো ক্রেডিট। এবার হলো প্রশ্ন, সম্পদ কি জিনিস? যে জিনিস ব্যবহার করা যায় ভবিষ্যতে। দায় পরিশোধের ক্ষমতা রাখে, ব্যবসা পরিচালনা সহায়ক, সেগুলো হচ্ছে সম্পদ। যেটা থেকে ফার্দার সুবিধা ভোগ করা যায় সেটাই সম্পদ। আর যেটা থেকে সুবিধা ভোগ করা যাবে না, সম্পদের যে অংশ অলরেডি ভোগ করা হয়ে গেছে সেটা হলো খরচ বা ব্যয়। ব্যয় মূলত ২ ধরনের, একটা মূলধন জাতীয় আর একটা মুনাফা জাতীয়। সেই বিস্তার আলোচনায় আপাতত যাচ্ছি না। খরচ যেটা রে সেটা আমরা ব্যয় হিসেবে এখন গণ্য করে কাজ করব। জাবেদারা শিখব। মালিকানা সত্ত্ব হলো কোম্পানিতে মালিকের যে পরিমাণ সম্পত্তির মোট সম্পত্তির মালিকের যে পরিমাণ দাবি আছে এটা হলো মালিকানা সত্ত্ব। কোম্পানি সম্পত্তির উপর মালিকের যে পরিমাণ দাবি আছে এটা মালিকানা সত্ত্ব। মালিক পক্ষ ব্যতীত অন্য পক্ষের দাবিকে দায় বলে। যে প্রক্রিয়া সম্পদ বাড়ে, আয় কমে। সম্পদ বাড়ে, দায় কমে, সেটার নাম হলো আয়। যেমন বিক্রি এবং সেবা প্রদান করে আয় হয়। আমরা যে 9, 10 এবং ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে যে অঙ্কগুলা করব সেগুলো হচ্ছে আর্থিক বিবরণী করব, এক মালিকানার অঙ্ক। এবং সেবামূলক এবং পণ্য ক্রয় বিক্রয়কারী ২ ধরনের প্রতিষ্ঠান। একটা পণ্য কেনা-বেচা করে, আরেকটা সেবা দেয়। যেমন হসপিটাল সেবা দেয়। তাদেরও কিন্তু লাভ আছে। সেবার বিনিময়ে লাভ করে। কোনো পণ্য বেচা-কিনা করে না। আর বিভিন্ন কোম্পানি আছে পণ্য ক্রয় বিক্রয় করে। এই হলো একদম বেসিক আলোচনা। হিসাব যে ৫ প্রকার ছিল, আমি এই ৫ প্রকার হিসাব, একটা প্রতিটা লেনদেন সংগঠিত হয়, টাকা পয়সা লাগবেই। টাকা পয়সা লাগবে। তখন যেন না আসে। ঠিক আছে? ধমকে রাখবে। এটা কর, ফুলের শিশা। ফুলের শিশা আছে তো ওদের। ফুলের শিশা নষ্ট। নষ্ট।
এবার আমরা আসি অঙ্কের মধ্যে। আচ্ছা, তাহলে আমি আজকে যদিও এই জায়গায় জাবেদা নাই, আমার কথা হলো কেউ যদি জাবেদা না পারে তাহলে সেই হিসাব বিজ্ঞান পারবে না। এই জন্য যে কোনো ট্রানজেকশন পড়ে তার মাথায় ঢুকতে হবে যে এটা কি জাবেদা হবে। সে যদি জাবেদা না পারে তাহলে সেই হিসাব বিজ্ঞান পারবে না। এই জন্য যে অধ্যায়ে জাবেদা নাই সেই অধ্যায়ে আমি আগে জাবেদা করাই। এটা হইলো আমার ব্যতিক্রম। আমি যেভাবে পড়াই দুনিয়ার মানুষ এইভাবে হিসাব বিজ্ঞানটা পড়ায় না। সমস্যা এই জায়গায়। কিন্তু আমি যেটা পড়াবো এটা সঠিক এবং এটা ভালো। তার জাবেদাটা শিখতে হবে। কেন ডেবিট হলো, কেন ক্রেডিট হলো ব্যাখ্যা সহকারে আমি জাবেদাগুলো দেই। এভাবে কেউ যদি জাবেদা পারো তাহলে তো হিসাব বিজ্ঞানের যে ভাষা আছে, হিসাব বিজ্ঞানটা করতে গেলে যে কিছু ম্যাটেরিয়াল লাগে সেই ম্যাটেরিয়ালগুলো তুমি পেয়ে যাবে, বুঝে যাবা। এজন্য আমি ষষ্ঠ অধ্যায়ের আলোচনা, যে বেসিক আলোচনা করলাম মোটামুটি, অনেক বেশি না, কারণ এটা আমার ক্লাসের মাঝের ক্লাসগুলা পড়ানোর জন্য রেকর্ড রাখছি যেন ওই আবার নিজে নিজে বাসায় দেখতে পারে। এই জন্য এবার আমি শুরু করি। 2000 কত সাল? 2025 সালে। এই যে কয় নম্বর অঙ্ক? 5 নম্বরটা না 6 নম্বরটা। আল হাসান 2025 সালে 1 জানুয়ারি তারিখে নগদ 15 লক্ষ টাকা, ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। মনে রাখতে হবে মালিক এবং ব্যবসায় ভিন্ন পক্ষ। মালিক এবং ব্যবসায় কি ভিন্ন পক্ষ। মালিক কোম্পানিকে টাকা দিচ্ছে, কোম্পানি টাকা বাড়তেছে, মালিকের দাবি কোম্পানির উপর প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে জাবেদাটা কি হবে? কোম্পানি মালিক দুই পক্ষ। কোম্পানি টাকা দিচ্ছে, মালিক কি? কোম্পানি কি বাড়ছে? সম্পদ বাড়ছে। সম্পদ কি কি সম্পদ বাড়ছে? নগদ সম্পদ বাড়ছে। নগদান হিসাব কি হবে? ডেবিট হবে 15 লক্ষ টাকা। আর ব্যাংক সম্পদ বাড়ছে, ডেবিট হবে কত? 7,20,000 টাকা। আমরা আগে দেখি নাই, 7,20,000 টাকা। তাহলে মূলধন, যেহেতু এই দুইটা সম্পদ কে দিছে? মালিক দিছে, তাহলে মালিক দিলে কি হবে? মূলধন বাড়বে। তাহলে মূলধন হিসাব কি হবে? ক্রেডিট হবে, 22,20,000 টাকা হবে। ক্লিয়ার? 2 নম্বরটা কি বললো? 5 তারিখে গ্রাহকদের সেবা দিলাম, তো সেবা দিয়ে টাকা নিলাম। টাকা নিলে কি হবে? নগদান ডেবিট, সম্পদ বাড়ছে, এই যে লিখে দিছি সম্পদ বৃদ্ধি, আয় বৃদ্ধি। আর যেহেতু সেবা দিছে, আয় হয়েছে, তাহলে মালিকানা সত্ত্ব কি? আয় বৃদ্ধি। ডেবিট ক্রেডিট নির্ণয় প্রক্রিয়ার জন্য আয় বৃদ্ধি। এই জায়গায় রাখি। এরপর এটা কি ছিল? চেকের মাধ্যমে মাসিক মাসিক ভাড়া প্রদান। চেকের মাধ্যমে কি দিলাম? মাসিক ভাড়া দিলাম। এটা কয় তারিখে? 5 তারিখ বা 9 তারিখ, তাই না? যাবাতে কি হবে? ভাড়া হিসাব ডেবিট। ভাড়াটা ডেবিট হবে কি মনে করি? ব্যয় মনে করি। ভাড়া হিসাবে কি হবে? ডেবিট হবে। টাকা যা আছে লিখে দিব, টাকা নিয়ে কোনো সমস্যা না। যেহেতু চেকের মাধ্যমে দিছি, তাহলে আমার টাকাটা গেছে কোন জায়গা থেকে? ব্যাংক থেকে। এই জন্য ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে। টাকাটা কত হবে? 40,000। আমি কিন্তু জাবেদার গড় টর করেই করতেছি না। জাবেদার গড় করা আশা করি সবাই পারো। যারা দশম শ্রেণীতে আছো অবশ্যই পারো। এটা তোমার প্রথম ক্লাস না, আরো আগে গেছি। তাহলে কি হলো? কি বলবো? ব্যয় বৃদ্ধি, এই জন্য ডেবিট। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে। আর সম্পদ কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। সেই জন্য ব্যাংক ক্রেডিট। তারপরে কি বলবো? ছেড়ে দিন। আচ্ছা, এরপরে কি বললো? 11 তারিখ বিজ্ঞাপন খরচ পরিশোধ করা হলো। এই যে বিজ্ঞাপন খরচ পরিশোধ করা হলো, মনোযোগ দিতে হবে। বিজ্ঞাপন খরচ পরিশোধ করা হলো, টাকা গেছে কিসে? বিজ্ঞাপন হিসাবটা কি? ব্যয়। ব্যয় বৃদ্ধি ডেবিট। আর যেহেতু পরিশোধ করে দিছি, তার মানে কি নগদে চলে গেছে। নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যা কি হবে? ব্র্যাকেটে কি হবে? ব্যয় বৃদ্ধি, এই জন্য ডেবিট হয়েছে। আর সম্পদ কি? হ্রাস, সেজন্য কি হয়েছে? ক্রেডিট হয়েছে। ব্যাখ্যা ক্লিয়ার? এই ব্যাখ্যা সরাসরি শিখতে হবে কিন্তু। এরপরে কি ছিল আবার? ধারে অফিস সাপ্লাইজ করে। অফিস সাপ্লাইজ করে কয় তারিখ? সেটা 21 তারিখ, তাই না? কয় টাকা? 17,000 টাকা। যাবাতে কি হবে? অফিস সাপ্লাই সম্পদ, এই জন্য সম্পদ বাড়লে ডেবিট। অফিস সাপ্লাইজ কি হবে? ডেবিট। আর যেহেতু ধারে, তাহলে কি হবে? প্রদেয় হিসাব কি? প্রদেয় হিসাব মানে পাওনাদার, ক্রেডিট। কয় টাকা? 17,000 টাকা। প্রথমটার ব্যাখ্যা কি হবে? এ বৃদ্ধি, এ
বৃদ্ধি। দ্বিতীয়টার ব্যাখ্যা কি হবে? এল বৃদ্ধি, মানে দায় বৃদ্ধি। দায় বাড়লে ক্রেডিট হয়। 21 তারিখের পরে কি আছে? গ্রাহককে ধারে সেবা দিলাম। গ্রাহককে ধারে সেবা দিলে যাবাতে কি হয়? গ্রাহককে ধারে সেবা দিলে যাবাতে কি হয়? প্রাপ্য হিসাবের আরেক নাম হলো দেনাদার। দেনাদার ডেবিট, আর ক্রেডিট হবে কি? সেবায় ক্রেডিট। দাঁড়ে সেবা দিলে, দাঁড়ে বিক্রি করলে দেনাদার সৃষ্টি হয়, মনে থাকবো? দেনাদারের আরেক নাম কি? প্রাপ্য হিসাব। তাহলে সেবায় হিসাব কি হবে? ক্রেডিট হবে। কয় লাখ টাকা? 1,75,000 না কত? ওই আরে না, 17 না, 1,75,000। 28, 1,00,000। এটা ব্যাখ্যা কি হবে? প্রথমটা হবে এ বৃদ্ধি, আর দ্বিতীয়টা কি? আর মানে রেভিনিউ, শর্ট করে লিখতেছি আর বৃদ্ধি। তাহলে লেখাটা আমার কমে গেল। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সিম্পল হিসাব। সর্বশেষ কি বললো? অফিস সাপ্লাই সরবরাহকারীকে কি করা হলো? যে আমারে অফিস সাপ্লাই দিছিল আগে, এই যে অফিস সাপ্লাই এর মূল্য পরিশোধ করা হলো 10,000 টাকা। তো অফিস সাপ্লাই কেমনে কিনছিলাম? কেমনে কিনছিলাম? অফিস সাপ্লাই কিনা হয়েছিল কেমনে? আওয়াজ করে না। বাকিতে। বাকিতে ক্রয় করলে কি হয়? পাওনাদার সৃষ্টি হয়েছিল বা দায় বাড়ছিল, আজকে তার আমি টাকা দিয়ে দিছি। আমি কি নতুন করে আবার অফিস সাপ্লাই কিনছি না আগেরটা টাকা দিছি? তো ওই লোক তো আমার কাছে টাকা পাইতো। তাহলে কারে টাকা দিলাম? পদ হিসাব। পদ হিসাব কি হবে? বাড়তাছে না কমতাছে? কমতাছে। কয় টাকা দিছি? 10,000 টাকা। আর কেমনে দিছি? অবশ্যই নগদে দিছি। নগদান কি হিসাব কি হবে? ক্রেডিট হবে। কয় টাকা? 10,000 টাকা। প্রথমটা কি হবে? এল হ্রাস। আর দ্বিতীয়টা ব্যাখ্যা কি হবে? এ হ্রাস। দায় হ্রাস, সম্পদ হ্রাস। ব্যাখ্যা মনে থাকবে তো? সম্পদ হ্রাস। এরপরে এইটি ব্যাখ্যা বুঝলে সৃজনশীল কোনো বিষয় না, সৃজনশীল এমনিতেই পারা যাবে। এবার আসি কয় নাম্বার? 7 নাম্বারে 3টা অঙ্ক করাবো। 7 নাম্বারে কি কইলো? 7 নাম্বারে বললো, একবার আমি বলে যাই, এরপরে জাবেদা গুলো নিজেরা লিখতে হবে। আমি জাবেদা আগে বলে যাই। 2025 সালে জানুয়ারি মাসে বড়ুয়া ট্রেডার্স এর ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো, ঘটনাগুলো সংঘটিত হয়। এটা ধরো না, এটা খুলে দে তো, ভিতরেটা খুলে দে। না, এটার ভিতরে একটা ইয়ে আছে, কষ্ট করিস না, মাই খাবি। আচ্ছা, এদিকে এদিকে দেখতে হবে। এদিকে পণ্যদ্রব্য ক্রয় যাবে দেখি। পণ্যদ্রব্য ক্রয়, পণ্যদ্রব্য নামে হিসাব করা যাবে না। ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। যেহেতু কিছু বলে নাই, তাহলে মনে করতে নগদে ক্রয়। ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। ব্যয় বৃদ্ধি, সম্পদ হ্রাস। অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, তাহলে আসবাবপত্র ডেবিট। সম্পদ কিনলে সম্পদের নামে ডেবিট ক্রেডিট হবে, ক্রয় বলা যাবে না। তাহলে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। সম্পদ বৃদ্ধি আর সম্পদ হ্রাস। নগদ সম্পদ হ্রাস আর আসবাবপত্র সম্পদ বৃদ্ধি। এক সম্পদ বাড়ছে আর এক সম্পদ কমছে। অনিক ট্রেডার্সের নিকট হতে পণ্য বিক্রয়। কোন মানুষের কাছে যদি বিক্রি করা হয়, বুঝতে হবে এটা বাকিতে বিক্রয়, যদিও বাকি নগদ কিছু লেখা নাই, মনে থাকবো? কোন মানুষের, ব্যক্তি বা মানুষের নামের কাছে যদি বিক্রি করা হয়, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করলে জারি নগদ কোনো কিছু উল্লেখ না থাকলে সেই বিক্রয়কে বাকিতে বিক্রয় মনে করতে হবে। তাহলে কি হবে? দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। মনে থাকবো? দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। আর ধারে বললে দেনাদার সৃষ্টি হবে, দেনাদার ডেবিট হবে। কিন্তু ধারে নগদ কিচ্ছু বলে নাই, এর কোন লেনদেন? বাকিতে লেনদেন। বুঝলাম কি করে? মানুষের নাম উল্লেখ আছে, মনে থাকবো? ধরবো কিন্তু পরে। এরপর এটা কি বলছি? অফিস ভাড়া প্রদান করলাম, তাহলে খরচ ডেবিট, ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। এরপর এটা কি? ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। অফিস ভাড়া ডেবিট, ব্যয় বৃদ্ধি, নগদান ক্রেডিট, সম্পদ হ্রাস। ব্যাখ্যা মনে রাখতে হবে সাথে করি। তারপরে বলে ব্যাংকে জমা দেওয়া হলো, আমার অফিসের টাকা ব্যাংকে চলে গেছে, তো ব্যাংক সম্পদ বাড়ছে, ব্যাংক ডেবিট আর নগদান ক্রেডিট। এক সম্পদ বাড়ছে আর এক সম্পদ কমছে। এবার আসি মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয়। এবার কোন ক্রয়? মনির ব্রাদার্স থেকে পণ্য ক্রয়। যাবে কি হবে? ক্রয় করলে ব্যয় হয়, মনে রাখতে হবে। ক্রয় করলে ব্যয় হয়, সেজন্য ডেবিট হয়। আর ক্রেডিট হবে কাকে? ক্রেডিট করবো কাকে? ক্রেডিট করবো কারে?
ক্রেডিট কে হবে? আওয়াজ করে না। হ্যাঁ, ক্রেডিট হবে প্রদেয় হিসাব বা পাওনাদার। বাকিতে ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয়। একদিকে ব্যয় বাড়ছে ডেবিট, আরেকদিকে দায় বাড়ছে, সেজন্য ক্রেডিট। মনে থাকবো ক্রেডিট। এবার আসি কয় নাম্বার? 8 নাম্বার অঙ্ক। 8 নম্বরে কি বলছি? 2025 সালে জানুয়ারি মাসে 1 তারিখে জনাব জহির একটি গাড়ি মেরামতের কি করে জহির ওয়ার্কশপ নামে গঠন করে। তার মানে তাণ্ডব সেবামূলক প্রতিষ্ঠান আগেই বুঝে গেছি। তো শুরু করার সময় কিছু টাকা নিয়েছি ব্যবসা করার লাগি। প্রথমে কি দিছিল? কিটা শুরু করছে? জনাব জহির নগদ 5 লাখ টাকা ও 50,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করে। মালিক টাকা দিছে কোম্পানিকে। নগদ টাকা নগদান, ডেবিট সম্পদ বাড়ছে, এই জন্য ডেবিট। আসবাবপত্র ডেবিট, দুইটাই কে দিছে? মালিক। মালিক কোম্পানিকে টাকা দিলে মূলধন, তাহলে কোম্পানি সম্পদ বাড়ছে। কি সম্পদ? নগদান ডেবিট, আসবাবপত্র ডেবিট, দুইটাই কে দিছে? মালিক দিছে, এই জন্য মূলধন হিসাব ক্রেডিট হবে। দুইটা যোগফল মনে থাকবে। সম্পদ বাড়ছে আর মালিকানা সত্ত্ব বাড়ছে। ব্যাখ্যা কিন্তু শিখতে হবে। মালিকানা সত্ত্ব বাড়ছে। তারপরে এটা প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য 65,000 টাকা যন্ত্রপাতি ক্রয়। সম্পদের শর্তই কি? ব্যবহার করতে হবে, তাহলে সম্পদ হবে। আর যদি যন্ত্রপাতি কিনলাম আবার বিক্রি করে দেবো, সেটা কি হবে না? যন্ত্রপাতি হবে না, সেটা পণ্য হয়ে যাবে, তখন ক্রয় ডেবিট বলতে হবে। ব্যবহার হলে শর্ত, সম্পদ হওয়ার জন্য শর্ত কি? ব্যবহার করতে হবে। তাহলে যন্ত্রপাতি ডেবিট আর নগদান ক্রেডিট। সম্পদ বাড়ছে, সম্পদ কমছে। পরেরটা কি বলছি? গাড়ি মেরামত করে আয় করলাম, তাহলে নগদান ডেবিট, সেবা আয় ক্রেডিট। নগদান ডেবিট, সেবা আয় ক্রেডিট, বা মেরামত আয় ক্রেডিট। সম্পদ বাড়ছে, আয় বাড়ছে। সম্পদ বাড়লে ডেবিট, আয় বাড়লে ক্রেডিট। আসবাবপত্র না, ওয়ার্কশপে ভাড়া দিলাম, এই নিজের বাড়ি না, দোকানটা ভাড়া নিচ্ছি, তো ভাড়া দিতে না, ভাড়া ডেবিট, খরচ বাড়ছে, ব্যয় বাড়ছে ডেবিট, আর নগদান কমছে, সম্পদ কমছে ক্রেডিট। ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। এরপরে বললো কর্মচারী বেতন দিলাম, বেতন কর্মচারী দিলাম না ম্যানেজারের দিলাম, সেটা আমার বিষয় না। বিষয়টা কি? ব্যয়ের নাম কি? ব্যয়ের কি নাম? বেতন। বেতন ডেবিট, নগদান ক্রেডিট। ব্যয় বাড়ছে, সম্পদ কমছে, এই জন্য ক্রেডিট। এরপরে কি আছে? মালিকের গাড়ি মেরামত করছে। মালিকের গাড়ি মেরামত করলে কি আমরা টাকা দিব? মালিকে টাকা দিব? মালিকের গাড়ি ঠিক করে দিছে, আমরা টাকা দিব? দিব না। কিন্তু আমি কাম তো করছি, আয় তো হয়েছে, হয়তো আয়টা আমার পকেটে ঢুকে নাই। এই জন্য মালিক যেহেতু নিয়ে গেছি, মালিকের কাজ তো, মালিক যেহেতু নিয়ে গেছে, তাহলে উত্তোলন ডেবিট, আর সেবা আয় ক্রেডিট, বা মেরামত আয় কি? ক্রেডিট হবে। আয় আমার হয়েছে, বা টাকা মালিকে দেয় নাই, এই জন্য উত্তোলন আমি রেকর্ড দিছি। উত্তোলন ডেবিট, মালিকানা কমছে। অন্য মানুষের কাম করলে আমি টাকা পাইতাম না। মাথায় ঢুকছে? এই জন্য উত্তোলন ডেবিট, সেবায় কি হবে? ক্রেডিট। মনে থাকবো? এই হলো জাবেদার ব্যাখ্যা। হিসাবে চক্রটা একটু মনে রাখতে হবে, আর এই প্রশ্নগুলো একটু পড়তে হবে। কি আছে? লেনদেন বলতে কি বুঝো? হিসাব সমীকরণ কি ব্যাখ্যা করো। লেনদেনের দ্বৈত সত্তা বলতে কি বুঝো? মালিকানা সত্তা বলতে কি বুঝো? ডেবিট নোট কি? এই ব্যাখ্যাগুলো লাগবে। হিসাবে দলিল কয়টা? 6টা দলিল। 6টা দলিল শিখতে হবে। ক্যাশ মেমো, চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। আর হিসাব চক্রে যে 10টা ধাপ, এগুলো একটু আস্তে আস্তে শিখতে হবে, নাহলে কিন্তু এমসিকিউতে আসবে বা হিসাব বিজ্ঞানের শুরুটা বোঝা যাবে না। প্রথমে কি হবে? লেনদেন শনাক্তকরণ, বিশ্লেষণ, লেনদেন বিশ্লেষণ। তৃতীয় ধাপে জাবেদাভুক্তকরণ করা হয়। জাবেদার পরে রেওয়া মিল হয়। রেওয়া মিলের পরে কি হয়? না, জাবেদার পরে খতিয়ান হয়, সরি, জাবেদার পরে খতিয়ান, খতিয়ানের পরে রেওয়া মিল। এই চক্রটা মনে রাখতে হবে, কোন ধাপের পরে কোনটা হয়। হিসাব চক্র শুরু হয় কোন দিয়া? ওই যে বলছি না, ঘটনাগুলো লেনদেন কিনা আগে শনাক্ত করতে হবে, বিশ্লেষণ করতে হবে, বিশ্লেষণ করে জাবেদাভুক্তকরণ করতে হবে। জাবেদা করার পরে খতিয়ান হয়, খতিয়ানের পরে রেওয়া মিল হয়, রেওয়া মিলে পরে সমন্বয় জাবেদা হয়, সমন্বয় জাবেদার পরে কি হয়? কার্যপত্র। কার্যপত্র হলো ঐচ্ছিক একটা ধাপ। কার্যপত্রের পরে আর্থিক বিবরণী হয়। আর্থিক বিবরণী বলতে কি বোঝায়? বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী। IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী পরে কি করা হয়? সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা পরে সমাপনী পরবর্তী রেওয়া মিল। এই 10টা চক্র বারবার পড়তে পড়তে কানে ঢুকবে, মনে থাকবে। আরেকটা হলো এই যে সম্পদ বললাম, সম্পদ, আয়, ব্যয়, দালি, মালিকানা সত্ত্ব, এই আইটেমগুলা একটু দেখতে হবে। এটা আমাদের কোন জায়গায় আছে? এই খতিয়ান অধ্যায়ের মধ্যে এই নামগুলো আছে, এই নামগুলো একটু দেখতে হবে। আসলে সম্পদ কি জিনিস? হিসাব বিজ্ঞানের সম্পদ আহামরি দুনিয়া ভরা না, মোটামুটি লিমিটেড। 9 10 তো আর আহামরি থাকবে না। এই সম্পদগুলা মোটামুটি সম্পদ, কারণ এই সবগুলা কি করা যাবে?
ফার্দার ইউজ করা যাবে। কি কি সম্পদ? কি কি সম্পদ? এই যে নগদ সম্পদ, আজগত সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, অফিস ভাড়া, অফিস অফিস অগ্রিম, খরচের অগ্রিম কিন্তু সম্পদ, মনে রাখতে হবে। খরচের অগ্রিম কি? সম্পদ। মজুদ পণ্য হিসাব সম্পদ, ভূমি দালান কোটা সম্পদ, যন্ত্রপাতি সম্পদ, সুনাম কি? সম্পদ। আর দায় কি? প্রাপ্য প্রদ হিসাব দায়, মানে পাওনাদার যার কাছে বাকিতে ক্রয় করবো সেটা পাওনাদার দায়। ঋণ হিসাব দায়। বকেয়া খরচ কিন্তু দায়। অগ্রিম আয় কিন্তু দায়। অগ্রিম আয়ের আরেক নাম কি? অনুপার্জিত আয়। আরেক নাম কি? অনার্জিত আয়। দায়, অগ্রিম আয় দায়। মালিকানা সত্ত্বের অংশ কি? এক পাটে মালিকানা বাড়ে, আরেক পাশে মালিকানা কম। মূলধনের কারণে মালিকানা বাড়ে, সাধারণ সঞ্চিত হলে মালিকানা বাড়ে, কিন্তু উত্তোলন করলে মালিকানা কম। আয়কর জীবন বীমা কিন্তু উত্তোলন। আয় কোনগুলা? বিক্রি করলে আয় হয়, সেবা দিলে আয় হয়, প্রাপ্ত বাড়ি ভাড়া আয়, প্রাপ্ত বাট্টা আয়, প্রাপ্ত কমিশন আয়, প্রাপ্ত সবগুলাই কি? আয় হবে। ব্যয় কি? একটা কোম্পানিতে নরমালি কি কি? হ্যাঁ, বাড়িওয়ালা বাড়ি ভাড়া পাইলে আয় হবে না? বাড়িওয়ালা তো যদি বাড়ি থাকে, বাড়ি ভাড়া তো আয়। বাড়ি নাইলে কি আমি ভাড়া পাই? অন্যের বাড়িতে থাকলে তো ভাড়া দিতে হয়। বুঝতে? প্রাপ্ত মানে আমি পাইছি, এটা বুঝতে। তাহলে ক্রয় ব্যয়, বেতন ব্যয়, মজুরি ব্যয়, অবচয় ব্যয়, বিজ্ঞাপন ব্যয়, বীমা ব্যয়, ভাড়া ব্যয়, ঋণ, কর অবিকর ব্যয়, এই সবগুলা কি? ব্যয়। এই ব্যয়গুলা যদি বাড়ে ডেবিট, কমলে ক্রেডিট। বিষয়গুলা ক্লিয়ার? আর উত্তোলন নিয়ে যে বলছিলাম, উত্তোলনে জাবেদা যে কেউ পারো না। উত্তোলন সংক্রান্ত কয়টা জাবেদা লিখছিলাম? প্রায় 9টা লিখছি। কয়টা লিখছি? এই যে এটা ব্যাখ্যাটা দিয়ে দিই। উত্তোলন সংক্রান্ত সকল জাবেদা একসাথে বলে দিচ্ছি, যেন কোনোদিন আর ঝামেলা না হয়। প্রত্যেকটা ব্যাখ্যা আছে। শুধু উত্তোলন, এটা কোন কে উত্তোলন করছে এটা বুঝতে হবে। মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে, এই জন্য উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট হবে। কিন্তু ব্যক্তিগত লেখা আছে, তাও ব্যক্তিগত মনে করতে হবে। এবার সে পণ্য উত্তোলন, এটা কে উত্তোলন করছে বলা আছে, এটা বুঝতে হবে মালিকই উত্তোলন করছে, এছাড়া কেউ উত্তোলন করতে পারে না। যদি বলে কারবার থেকে উত্তোলন, একই কথা হবে। কারবার থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, একই কথা হবে। তাহলে উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। উত্তোলন করলে মালিকানা কমে, এই জন্য উত্তোলন ডেবিট। উত্তোলন শব্দটা একমাত্র মালিকে হইলেই হবে, এছাড়া উত্তোলন শব্দ হবে না। কিন্তু মালিককে বলা আছে কোন জায়গায়, তাও ধরতে হবে মালিক করছে কাজটা। উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। ক্রয় ক্রেডিট করলাম কেন? ব্যয় হ্রাস পাইছে, কারণ পণ্য কিনা হয় বিক্রি করার জন্য, কিন্তু বিক্রি তো করতে পারি না, তাহলে ক্রয় নামক ব্যয়টা কমাইতে হবে। মনে থাকবো? এবার আসি কারবার থেকে উত্তোলন, একই কথা। কারবার থেকে উত্তোলন কে করতে পারে? মালিক করতে পারে, বা ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে উত্তোলন, একই শব্দ। উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। মনে থাকবো? সম্পদ মালিকানা কমছে আর সম্পদ কমছে, উত্তোলন ডেবিট, মালিকানা কমছে, আর নগদান ক্রেডিট মানে সম্পদ কমছে। পরেরটা, ব্যাংক থেকে উত্তোলন, কে উত্তোলন করছে? কিছু তো লেখা নাই। ব্যাংক থেকে উত্তোলন কে করছে? বুঝতে হবে এটা অফিসের প্রয়োজনে উত্তোলন। মনে থাকবে? ব্যাংক থেকে উত্তোলন মানে বুঝতে হবে কার প্রয়োজনে উত্তোলন? অফিসের প্রয়োজনে উত্তোলন। তাহলে কি হবে? এই ক্ষেত্রে আর উত্তোলন হিসাবটা হবে না, নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। মনে থাকবে? ব্যবসার প্রয়োজনে উত্তোলন, একই জিনিস, নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। অফিসের প্রয়োজনে উত্তোলন, ব্যবসার প্রয়োজনে উত্তোলন। শুধু ব্যাংক থেকে উত্তোলন বুঝতে হবে ব্যবসার প্রয়োজনে উত্তোলন। তখন আর উত্তোলন শব্দ লেখা যাবে না, কি লিখতে হবে? নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। নগদ সম্পদ বাড়ছে, ব্যাংক সম্পদ কমছে। আয়কর, জীবন বীমা, এই দুইটা কার ব্যয়? ব্যক্তিগত কিছু বলে নাই, তাহলে কি করতে হবে? বুঝতে হবে ইনকাম ট্যাক্স এবং এই ব্যয় এটা মালিকের ব্যয়, সেজন্য উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। আর যদি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করে, তাহলে কি হবে? উত্তোলন ডেবিট, নগদান ব্যাংক ক্রেডিট। উত্তোলন ডেবিট, ব্যাংক ক্রেডিট। উত্তোলন করছি, মালিকানা কমছে, আর ব্যাংক থেকে উত্তোলন করছি, সম্পদ কমছে। মালিকানা কমলে ডেবিট হয়, আর সম্পদ কমলে ক্রেডিট হয়। মনে থাকবো? উত্তোলন সংক্রান্ত প্রায় 9 ধরনের জাবেদা আছে, সবগুলো একসাথে বলে দেওয়া হলো। যারা যে জায়গা থেকে ভিডিওটা দেখবা, যদি কষ্ট না লাগে একটু কমেন্টস করে যাবে বুঝতে পারছো কিনা। আর আমি যেভাবে বলছি এইভাবে হিসাব বিজ্ঞানটা পড়ো, তাহলে হিসাব বিজ্ঞান নিয়ে ভয়ের কোনো কারণ নাই। আজকের মতন রাখবো, আল্লাহ হাফেজ। করতে হবে, ঠিক আছে? হ্যাঁ।